বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে সদ্য শেষ করেছি বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয়তম উপন্যাস কোয়েলের কাছের পাঠ। এই যাত্রাপথে যে সকল শ্রোতাবন্ধুগণ এতদিন আমার সঙ্গে ছিলেন, আমাকে নিরন্তর তাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করেছেন, প্রাণিত করেছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে শুরু করছি আমার আরেক প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরেকটি জনপ্রিয়তম উপন্যাস শ্যাওলার পাঠ। এই উপন্যাসটি আকারে খুব বৃহৎ নয়, সুতরাং আশা করব যে কদিন এই উপন্যাসটি পাঠ করব সে কদিন আপনারা আগের মতোই আমার সঙ্গ দেবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা কমেন্ট বক্সে আপনাদের মতামতের মাধ্যমে আমাকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, বন্ধু অবশ্যই এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ একমাত্র তাহলেই আপনি আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। কেমন? তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পাঠ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্যাওলা। খচাই বুড়োকে নিয়ে শ্মশানযাত্রীরা বেরিয়ে পড়ল। উঠোনে বারদুতিন খুব গমগম হরিধ্বনি দিয়েছিল। পাড়াটা পার হয়েই দলটা ছুটতে লাগলো ঘোড়ার মতো। নিতিন চেঁচালো, ভালো হলে। বাকি সবাই বলল, সেরে যাবে। নিতিন, মোটা ভুঁড়ি। বাকি সবাই, কমে যাবে। নিতিন, মরল কে? বাকি সবাই, দুবারের বাপ। ঝাঁকুনির চোটে খাটিয়ার ওপর খচাই বুড়োর মোটা শরীরটা দাপায়। ইব্রাহিমপুর রোড ধরে সেন্ট্রাল রোডের দিকে ছুটতে ছুটতে 14 জোয়ান এক তালে বলতে থাকে, ভালো হলে সেরে যাবে, মোটা ভুঁড়ি কমে যাবে, মরলকে দুবারের বাপ। বললো ভাই হরি বল, জোরসে বলো হরি বল, আউট তোরা হরি বল, প্রেম সে বলো হরি বল, মায়ে চেপে হরি বল, বেজায় ভারী হরি বল। সমর খই ছড়াতে ছড়াতে খ্যা করে হেসে চেঁচিয়ে বলল, গোপলা, এই গোপলা। গোপাল খাটিয়ার পায়ের দিকে বাঁ ধারে, ভালো টানতে পারছে না। কুঁজো হয়ে কেটে খাটিয়ার টানে এগিয়ে যাচ্ছে কোনো রকমে। হ্যাঁদানা গলায় বলল, কি রে চিল্লাচ্ছিস কেন? খচাই বুড়ো এখন যদি পটাং করে একখানা লাদ ছাড়ে তবে কি করবি? সুহৃদ গামছাটা কোমরে একটু টাইট দিয়ে বলল, ফুটো, দোবার শালা কি করলো জানিস? খুচরো পয়সাগুলো আমরা মেরে দেবো ভয়ে কৌটোটা নিজের জিম্মায় রাখলো, দেখলি তো? আমি দেখে তাজ্জব মাইরি, শালা নিজেই দুমুটো পকেটে পুড়েছে। ফুটু বলল, যা ওসব বলিসনি, দুবারের মাইরি এন্তু শর্ট হয়ে গেল। খচায়ের কাছ থেকে কিছু ঝাঁক মারত। শহীদ পেছু ফিরে দেখল দোবার বাজারের সামনে সেন্ট্রাল রোডের মোড়ে ঠনাঠন পয়সা ওড়ালো 3 খাবলা। দেখে শহীদ বলল, ইহ মাইরি পয়সাগুলো। পোস্ট অফিসের সামনে কাঁধ বদল। নতুন 4 জন দৌড়ের মাথাতেই টপাটপ খাটিয়া ধরে নেয়। কাঁধ ম্যাসাজ করতে করতে গোপাল একটু পিছিয়ে এসে দোবারকে বলল, তোরই তো আজ অকেশন ফ্রেন্ড, পয়সা ওঠাচ্ছিস প্রেমসে, একটা সিগারেট ছাড়। দোবার গম্ভীর হওয়ার চেষ্টা করে পকেট থেকে নতুন এক প্যাকেট বের করে খুলে একটা সিগারেট দিয়ে বলল, দেখ গোপাল, আজ কিন্তু একটু সিরিয়াস হওয়া দরকার। ডেথ কেস হলে ইয়ার কি চলে না। আমি একবারও মুখ খারাপ করেছি বল? তোরটা শুনিনি, কিন্তু বাকিরা করছি। গোপাল সিগারেট ধরিয়ে বলল, মাই ওয়ার্ড ইজ ওয়ার্ড। 2-4টে স্লিপ করে বেরিয়ে যায় তো স্লিপ অফ টাং, তোর বাপকে খাটো করার জন্য নয়। না, তুই ঠিক দোস্ত আছিস আমার, দোবার বলল। শোন দোবার, আমি কিন্তু 8B বাস পেলে উঠে যাব, আবার গোলপার্কে নেমে পড়ব। না মাইরি, তুই উঠলে বাকিরা উঠবে, মরা কি হেঁটে যাবে নাকি তারপর? ঠিক আছে দোস্ত,
কিন্তু শ্মশানে গিয়ে সাঁটাবে তো? বলেছি তো, সেন্টুবাবুর মতো একটা রসগোল্লা আর দুটো সিঙ্গাড়া নয় কিন্তু। না রে, ভরপেট। দুবার ভরসা দেয়, পয়সার কৌটোটা দেখিয়ে বলে, আর মাল ছড়াচ্ছি না, বেপাড়ায় ছড়িয়ে সালা লস, তার চেয়ে দোষদের খাওয়ালে পূর্ণ হবে। দলটা উড়ে যাচ্ছে, ওঠাপড়া করছে স্লোগান, ভালো হলে সেরে যাবে, মোটা ভুঁড়ি কমে যাবে, মরলকে দুবারের বাপ, বলো হরি হরি বল, জোরসে বলো হরি বল, ফিনসে বলো হরি বল, প্রেম সে বলো হরি বল। রাজেশ হঠাৎ লাফিয়ে উঠে চেঁচায়, খচাই বুড়ো, মুখে নুড়ো। অমিতাভ ধমক দিয়ে বলল, এই, নো ব্যাড সাউন্ড। দুবার খানিক পিছনে আওয়াজটা শুনে গম্ভীর হয়ে গোপালকে বলল, দেখলি, এইসব হচ্ছে আমার দোস্ত। গোপাল দার্শনিকের মতো গম্ভীর স্বরে বলল, অন্যের কেস হলে তুইও বলতিস, কিন্তু দোস্তের বাপ মরলে বলতাম না। সে অবশ্য ঠিক, রাজেশটার এন্থু একটু বেশি। ঢাকুরিয়াতে কাঁধ বদল, তারপর গড়িয়াহাটায়, ত্রিকোণ পার্কে, সবশেষে রাসবিহারীর মোড়ে। গোপাল আর কাঁধ দেয়নি, অনেক পিছিয়ে হাঁটছে। খুব খিদে পেয়েছিল বলে একটা দোকানে কোয়াটা রুটি কিনেছিল, সেটা অল্প অল্প খেতে খেতে চারদিক দেখতে দেখতে যায়। প্রিয়ায় হেমার মুখ ঝুলছে, একটু দাঁড়িয়ে দেখল, হেমার কি এখনো বাজার আছে? রাজেশের খুব ছিল একসময়, এখন অমিতাভ টপ যাচ্ছে। রুটিটা খেতে বেশ লাগে, মিষ্টি মিষ্টি, কাঁধে বড় ব্যথা। রাজেশ আর অমিতাভর কথা ভেবে পা চলতে চায় না। বেশ আছে মায়েরি ফিল্ম স্টাররা, হেমার নাকের শ্বাস গালে লাগে ওদের। গোপালের দোষদের দলে যে রাজেশ আছে, তার চুলের স্টাইল রাজেশ খান্নার মতো বলে সে রাজেশ হয়ে গেছে। আসল নাম রামকুমার। অমিতাভরও একটা আসল নাম কি যেন আছে, মনে পড়ছে না। তবে অমিতাভর সব পার্ট হুবহু নকল করতে পারে বলে ওর নামই হয়ে গেছে তাই। দেশপ্রিয়র সামনে পানের দোকানে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নেয় গোপাল। রোগাই সে, কালো, কিন্তু এতেও আটকায় না। কিন্তু মুখখানাই মেরে দিয়েছে, গালে খোঁদল, হনুর হাড় উঁচু। তবে তার চোখ ভালো, কয়েকবার ধরেছিল ফিল্মের লোককে, পাত্তা দেয়নি। রুটিটার শেষ কামড় খেতে খেতে গোপাল সেকেন্ড ক্লাস ট্রামে উঠে পড়ল। কেওড়াতলায় মরার গাদি লেগেছে, সব চুল্লি গনগন করে জ্বলছে সন্ধ্যের মুখে। কিছু খাটিয়ায় মরারা চিৎপাত হয়ে অপেক্ষা করছে। দেখে শুনে ফুটু বলল, জনসংখ্যা কমে যাচ্ছে মায়েরি। শিবাজি খচাই বুড়োর খাটিয়ায় ঠেক দিয়ে বসে গামছা ঘুরিয়ে হাওয়া খেতে খেতে বলল, ওসব বলিসনি, টুপি বিক্রি বন্ধ হয়ে যাবে। সমর খ্যা করে হাসে, টুপি কি রে, দস্তা না বল। গেলবার সেন্টুবাবু শীতকালে একদিন ডান হাতের 5 আঙুলে 5টা নিরোধ পরে বসেছিল, দেখিসনি? আমরা জিজ্ঞেস করাতে বলল, বড্ড শীত পড়েছে ভাই, কি করব বলো। হাসি মিলিয়ে যেতে না যেতেই হন্তদন্ত হয়ে অমিতাভ এসে বলল, হিটারে একটা বডি টোস্ট হচ্ছে, আর 5টা লাইনে আছে। হিটার? হিটার কোথায় পেলি? শিবাজি সোজা হয়ে বসে। ইলেকট্রিক বে ইলেকট্রিক, বৈদ্যুতিক চুল্লি, সমর বলে দেয়। ফুটু বিরক্ত হয়ে বলল, এদিকে তো হাউসফুল। দোবার, তোর বাপ ভালো দিনে পেঁয়াজকে দিয়েছে। কলকাতায় কি মড়ক লাগলো নাকি দোস্ত? এত ডেড বডি জীবনে দেখিনি। অমিতাভ ঘাটবাবুর অফিসে সপ্তাহের টাকা জমা দিয়ে এসেছিল। রসিদটা দোবারের হাতে দিয়ে বলল, লে দোবার, তোর বাপের টিকিট। সমর চোখ মেরে বলল, টিকিট ব্ল্যাকে কিনলি? দোবার হাসতে যাচ্ছিল, কি খেয়াল হতে খুব গম্ভীরভাবে বলল, তোরা আমারই ছোট লোক। এদের মধ্যে আদিনাথ কিছু গম্ভীর আর কাজের লোক। শ্মশানে এসেই সে ধাঙড়দের সঙ্গে সলা পরামর্শে লেগে গিয়েছিল। এখন ঘুরে এসে বলল, দোবার, ধাঙড়দের গোটা 15 টাকা দিলে একটা উনুন খালি করে দেবে। দোবার একটু মিইয়ে গিয়ে বলল, মাইরি, এক্সট্রা টাকা দিয়ে দেয়নি বাড়ি থেকে, ঘাট খরচার ওপর 2-5 টাকার খুচরো যা ছিল। অমিতাভ গলা বাড়িয়ে এগিয়ে এসে বলে, দোবার, শালা বাপের ডেড বডি সামনে রেখে গুল ঝাড়ছিস? আদিদা, ওর পকেট সার্চ করো, কমসে কম 30 টাকা বেরোবে। দোবার প্যান্টের পকেট চেপে ধরে 3 হাত পিছিয়ে গিয়ে বলল, এ অন্য টাকা, যদি দিয়ে দিই তো তোদের খাওয়া মার যাবে। ছড়বে। সমর ধমক দিয়ে বলে, দোবারের বাপ কিছুক্ষণ কিউ দিয়ে থাকুক বরং, মরা মানুষের অত তাড়াহুড়োর কি আছে? ধাঙড়দের দেওয়ার চেয়ে আমরা খেলেই বরং লাভ বেশি। ফুটু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, দোবার, কোম্পানির টাকা নয় তো 30 টাকা পেলি কোথায়? সে যেখানেই পাক, তোর বাবার কি? সমর রুখে উঠে বলে, কার কোত্থেকে টাকা আসে তা নিয়ে কথা তুললে ঝাপড় খাবি। ফুটু পিছিয়ে যায়। সমরটা মারকুটটা আছে। আদিনাথ দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলল, কেচাং করিস না, খাবি না তাড়াতাড়ি বাড়ি যাবি ঠিক কর আগে। যদি খাস তো ধাঙড়দের ঘুষ দেওয়া হবে না, উনুন পেতে ঢের দেরি।
আর যদি না খাস তবে তাড়াতাড়ি মরা পুড়িয়ে বাড়ি যাওয়া যায়। রাজেশ অন্য একটা খাটিয়ার চারধারে মেয়েদের ভিড় দেখে এগিয়ে গিয়েছিল। একটা কলেজে পড়া অল্প বয়সী মেয়ে সেই খাটিয়ায় শোয়ানো, ফুলে ফুলে ঢেকে আছে মেয়েটা, মুখখানা টুলটুল করছে সুন্দর। তাকে শেষ দেখা দেখতে এসেছে তার কলেজের মেয়েরা। 2-3 জন কাঁদছে, ফুলের মালা বা তোড়া দিচ্ছে, ফুলের উপর ফুল। রাজেশ জ্বালাধরা চোখে মৃত মেয়েটির দিকে চেয়ে থাকে। একটু বাদেই চমৎকার ওই মেয়েটা আংরা হয়ে যাবে, পুরো ছাই। কোনো মানে হয় না এই অপচয়ের। শ্মশানের হরেক মরার শ্মশান বন্ধুরা এসে ভিড় করতে লেগেছে যুবতী মেয়েটার খাটিয়ার চারদিকে। ইস, আহারে, চোখ দুখানা দেখ কি সুন্দর। কালো রোগামতো একটা মেয়ে বুকে বই খাতা বাঁ হাতে চেপে ডান হাতে চোখ কচলাচ্ছে। শ্মশানের ধোঁয়া আর ছাই চোখে গেছে বুঝি। রাজেশ মেয়েটার কাজ ঘেঁষে দাঁড়িয়ে আলগাভাবে জিজ্ঞেস করে, কিভাবে মারা গেল মেয়েটা? অসুখ করেছিল? কালো মেয়েটা মুখ ঘুরিয়ে রাজেশকে একটু দেখে নেয়, তারপর খুব হেলা ফেলার মতো করে বলে, আগুন লেগেছিল। কিভাবে? দেয়ালির দিন পিদিমের আগুনে শাড়ির আঁচল ধরে যায়। ও, কিন্তু দিয়ালি তো অনেক আগে চলে গেছে। মেয়েটা লাল চোখ রুমালে মুছে বলে, 4 মাস হাসপাতালে ছিল, সিনথেটিক শাড়ি ছিল, পুড়ে চামড়ায় বসে যায়। রাজেশ আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলে, কিন্তু মুখে তো পোড়ার কোনো স্পট নেই। না, কোমর পর্যন্ত ধরে গিয়েছিল, পরে ঘা হয়ে যায়। আপনি কোন কলেজে? বাসন্তী দেবী। ইস, এখানে যা ধোঁয়া, ফাঁকায় যাবেন? চলুন না। রাজেশ নিজের চেহারা সম্বন্ধে খুব নিশ্চিন্ত। চুলের কায়দাটা বহুদিনে রপ্ত করেছে, তাছাড়া বেশ লম্বা সে, স্বাস্থ্য ভালো, মুখখানায় খান্নাজির আদল আসে বলে সবাই বলে। তাই সে একটু সাহস করে বলে ফেলল কথাটা। মেয়েটা ভীতু, একবার কটমট করে তাকালো, তারপর একটা মেয়ের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইল। রাজেশ একটু হাসবার চেষ্টা করে। ফেব্রুয়ারির শুরুতেও এবার তেমন গরম নেই, বরং ঠান্ডা ঠান্ডা ভাব। টান বাতাসে চামড়া শুকিয়ে কটকটে হয়ে আছে। হাসতে গিয়ে রাজেশের ঠোঁট ফেটে জিভে রক্তের নোনতা লাগলো। মরা মেয়েটাকে একটুক্ষণ জ্বালা ভরা চোখে দেখে রাজেশ। কি সুন্দর! বাড়ি থেকে রওনা করার আগে খুব সাজিয়ে দিয়েছে। মুখে পাউডার, লিপস্টিক, চোখে কাজল, সিঁথি কেটে চুল আঁচড়ানো, বালিশে ফুলের ফ্রেমে ভরা ভরন্ত মুখ, ঠোঁট পুরন্ত, টানা চোখ, থুতনির খাঁজটুকু পর্যন্ত নিখুঁত। এত সুন্দর মেয়েও ছিল কলকাতায়, ফিল্মে নামতে পারত তো। কাছে পিঠে একটা উনুন খুঁচিয়েছে ধাঙড়, মেলা ছাই এসে পড়ছে গায়ে, আগুনের হলকা আসছে, চাপাচাপি ধোঁয়া। সমর ডাকল, রাজেশ, এই বে রাজেশ। বলবে, বাপের অনারে দুবার ফিস্টি দিচ্ছে, চলে আয়। রাজেশ যখন ভিড় থেকে বেরিয়ে আসছিল তখনও তার মনে হলো মরা মেয়েটা বড় টানছে, আরেকটু দাঁড়িয়ে গেলে হতো। ঠিক হলো বলাই আর শুভাশিস মরা ছুঁয়ে বসে থাকবে, বাদবাকিরা রেস্টুরেন্ট থেকে ফিরে এলে তারা যাবে। বলাই গজগজ করছিল, কাজের বেলা বলাই বলাই আর মজার বেলা নিজেরা। সমরের তাড়া খাওয়ার পর থেকে ফুটু তেতেছিল। বলাইয়ের কথা শুনে গরম হয়ে বলল, শুয়োরের বাচ্চা, ফচফচ করবি তো লাথি খাবি, বলে পা তুলেও ছিল। অমিতাভ তাকে টেনে ধরে বলল, ছড়বে? এই বলাই, মুখ খুলতে বারণ করা হয়েছে না তোকে? বলাই কিছু ভীতু গোছের, খুব রেগে মেগে তাকিয়ে রইল ফুটুর দিকে, কথা বলল না। শ্মশানের ফটকের উল্টো দিকে নোংরা দোকানঘর, সেখানে কয়েকজন শ্মশান বন্ধু বসে ছোট দোকান ঘরে জায়গা কম ফেলেছে। এরা অবশ্য কেউ বসল না। সমর বলে, 4টে করে সন্দেশ দিয়ে শুরু কর দোবার। শুরু মানে? দোবার চোখ পিটপিট করে বলে, ব্ল্যাক মানি নাকি বে? পার হেড 5 শিকে বাজেট, খেয়াল রেখে যা খুশি খা। 5 শিকে? দোষ। সুব্রত বলেই বেঞ্চে বসে পড়ে। এতক্ষণ সে বেশি কথা বলেনি, বলেও না। তার চেহারাটা বিশাল, ব্যায়াম করে করে চেহারা বাগিয়েছে, কিন্তু বুদ্ধি বেশি রাখে না, স্বভাবটাও ঠান্ডা। সারা দিন তার শরীর নিয়ে চিন্তা। আদিনাথ লোক গুনছিল, বলল, এখানে তো আমরা 9 জন আছি দেখছি, বলাই আর সুভাশিস ওখানে, আর একজনের হিসেব কই? 12 জন ছিল তো। গোপাল? ফুটু চেঁচালো, গোপাল শালা কেটেছে? শহীদ বলল, কাটেনি, কোথায় মাজাকি করছে, আসবে ঠিক। রাজেশ কথা বলছিল না, মনটা ভীষণ উথাল পাতাল করে। 2টো সন্দেশ সমেত একটা নোংরা প্লেট তার হাতে ধরিয়ে দিল আদিনাথ। একটা সন্দেশ মুখে তুলেই রাজেশ বুঝল তার খেতে ইচ্ছে করছে না। এক কামড় সন্দেশ মুখে আটার দলার মতো আঠা আঠা আর বিস্বাদ ঠেকছে। থুক করে সেটা রাস্তায় ফেলে রাজেশ 1.5খানা সন্দেশের প্লেটটা সুব্রতর দিকে এগিয়ে দিয়ে বলে, তুই খা। তুই? খাবো না। কেন? ভালো লাগছে না।
আদিদা, একটা সিগারেট দাও। সিগারেট ধরিয়ে দোকানঘর থেকে বেরিয়ে আসে রাজেশ। ফুটপাতে দাঁড়িয়ে মরা পড়া বাতাসে খুব বড় করে শ্বাস ছাড়ে। হাঁপ ধরে যাচ্ছে কেন? বুকটা হঠাৎ খালি খালি লাগছে কেন? আয় বে, হলো কি? একটা অদ্ভুত যন্ত্রণা হয়, বুকে নয়, শরীরে নয়, তবু বুকেই, শরীরেই। ওই সুন্দর মেয়েটা আংরা হয়ে যাবে, পুড়িয়ে ফেলবে ওকে। জিভ দিয়ে ঠোঁটের ফাটা জায়গাটা চেটে নেয় রাজেশ, বুভুক্ষুর মতো সিগারেট টানে। অভ্যাসবশে চুলটা ঠিক করে নেয়। মরা মেয়েটা তার চেহারাটা দেখল না, দেখবেও না। মেয়েটা নেই হয়ে যাবে। হঠাৎ একটা অমানসিক ইচ্ছে হলো তার, গিয়ে মরা মেয়েটার কানে কানে বলে আসে, আই লাভ ইউ। দুই, তুমি আমাদের কাছে একটা ভিয়েতনাম চেয়েছিলে, তোমাকে তা দেওয়া সম্ভব হয়নি। তুমি ভেবেছিলে লং মার্চ করবে, সে আয়োজনও করা গেল না শেষ পর্যন্ত। শেষে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে তুমি অন্তত একটা গোষ্ঠী বিপ্লব করার কথা ভাবতে, সে পরিকল্পনাও বানচাল হয়ে গেল। অবশেষে ফেব্রুয়ারির এই বাসন্তী সকালে হারাধনের দোকানে বসে তুমি অমলেট খাচ্ছ। অমলেট খাওয়া ছাড়া আজ আর আমাদের কী বা করার আছে হিরণময়? ৭১ চিড়িয়ার মোড়ের কাছে পুলিশের গুলি থেকে বরাত জোরে বেঁচে গিয়েছিলে, মনে আছে? আজ যে মুরগির ছানাটা ডিম ফুটে বেরোতে পারল না, তাকে বরং সেই দিনটির স্মৃতির প্রতি উৎসর্গ করো, তারপর খাও। এসব কথা হিরণময়ের উদ্দেশ্যে হিরণময় নিজেই বলে। বাজারের দিক থেকে কীর্তনের শব্দ আসছে। আজ কিংবা কাল কবে যেন শিবরাত্রি। কাল রাত থেকে অখণ্ড কীর্তন চলছে। অমলেটটা খেতে ভালো লাগছিল না হিরণময়ের। ভাজা ভালো হয়নি, পুরো অমলেটের ভিতরে কাঁচা থকথকে ডিমের কাত। শালা হারাধনকে একটা থাপ্পড় কষাতে হয়। ডিমে মাখা নোংরা প্লেটটা সরিয়ে কাচের গ্লাসের সবটুকু জল খেয়ে নেয় হিরণময়। বমি বমি ভাব আসছে, ঘেন্না ঘেন্না করছে ভিতরটা। মুখ রুমালে মুছে এসে অস্ফুট স্বরে বলে, বলাই, চা দে। প্লেটটা নিতে এসে বলাই বলল, খেলেন না হেরুদা? হিরণময় চাপা স্বরে বলে, তোর বাপকে খাওয়াস, চা দে তাড়াতাড়ি। বলাই এমনিতেই ভীতু, তার ওপর হিরণময়কে আরও এক কাঠি ভয় খায়। সবাই জানে হিরণময় বিস্তর লাশ ফেলেছে, পুলিশ মেরেছে। এখনও ওনার তলপেটে লুকানো অস্ত্র থাকে, বলে সবাই। বাপের কথায় বলাই রসিকতা ভেবে হিহি করে হাসল। সে হাসিতে অবশ্য হিরণময়কে খাতির দেখানোর ভাবও ছিল একটু। আর বাপ তুলে কেউ গালাগাল করলে বলাই একটু খুশিই হয়। বেশ হেসে খেলে তার দিন যাচ্ছিল। মাথা নেই বলে তার লেখাপড়াও বন্ধ হয়ে গিয়েছিল। সারা দিন চরকিবাজি করে বেড়াতো। ঠিক সেই আনন্দের দিন শুরু হতেই তার বাপ হারাধন তাকে ধরে এনে নিজের দোকানের বয় বানিয়ে আটক করল। ছেলেকে চাকরের কাজে লাগানো নিয়ে কেউ কথা তুললে হারাধন অম্লান বদনে বলে, এ ছেলেটা একটু বুর্বক আছে, লেখাপড়া হলো না, তাই কাজে লাগিয়েছি, নইলে বকে যাবে। এইসব শুনে বলাইয়ের বড় রাগ হয়। স্কুলের মাস্টারমশাইরা তাকে গোবর গোবর বলে বলে তার নামই হয়ে গেল গুবরে বলাই। বন্ধুরা তাকে হ্যাটা করার জন্যই বলে, বলাইয়ের ট্রানজিস্টার শর্ট আছে। বলাই জানে এসব নাহক বলা। তার নিজের বুদ্ধি কিছু কম আছে বলে তো তার মনে হয় না। হিরণময়ের প্লেটটা ধুতে নিয়ে যাওয়ার সময় একটু আড়াল হয়ে সে কাঁচা ডিমটুকু প্লেট থেকে ছেঁচে নিয়ে খেয়ে ফেলল। এই সময়টায় তার বড় খিদে পায়। বড় রাস্তাটা চওড়া হচ্ছে, তাই দোকান ভাঙার নোটিশ পড়ে গেছে। হারাধনের মাথায় এখন হাজার চিন্তা। আগে কথা ছিল দোকান ভাঙা হলে অন্য জায়গায় পাকা দোকানঘর দেওয়া হবে, তারপর ক্ষতিপূরণ দেওয়ার কথাও উঠেছিল। তারপর এখন নাকি সাব্যস্ত হয়েছে বেআইনি দোকানপাটের জন্য কিছুই দেওয়া হবে না। সব দোকানদার মিলে ইনজাংশন বের করেছিল বটে, সেজন্য রাস্তাটা চওড়া হয়ে এসে মাত্র ৪৭ দূরে থমকে গেছে। কিন্তু ইনজাংশনও এবার উঠল বলে মসৃণ চওড়া কালো রাস্তাটা এসে দোকানপাট ভুঁয়ে মিশিয়ে বেরিয়ে যাবে এবার। হারাধন তাই আজকাল ভালো কথাতেও রেগে ওঠে। কতজনার সঙ্গে যে ঝগড়া লাগছে তার রোজ রোজ। বলাই দিনের মধ্যে ১২-১০ চটচাপল লাথি আর চুলে টান খাচ্ছে। হারাধনের সলা পরামর্শের শেষ নেই। দিনরাত নানা রকম লোকজনের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর। এখনও একজন র্যাপার মুড়ি দেওয়া শেয়ালের মতো মুখওয়ালা লোকের সঙ্গে বকবক করছে। বলাই গিয়ে বলল, হিরুদার অমলেটটায় গড়বড় ছিল,
হারাধন একবার কটমট করে তাকায় বলায়ের দিকে, তারপর একটু নরম হয়ে হিরণময়কে বলে, কি হয়েছিল? হিরণময় কাঁধ ঝাঁকিয়ে উদাস স্বরে বলে, কিছু না। এই বলাই, তোকে কিছু বলতে বলেছি? বলাই অবাক হয়ে বলে, বাবাকে খাওয়াতে বললেন না? হারাধন ব্যাপারটা চাপা দেওয়ার জন্যই বলল, যা যা, শুয়োরটা একেবারে বলে আবার শেয়াল মুখোর সঙ্গে কথা বলতে থাকে। বাজারের দিক থেকে অষ্টপ্রহর কীর্তনের শব্দ আসছে। দিন নেই রাত নেই, চলছে তো চলছেই। মাথা ধরে যায়, স্নায়ু অবশ হয়ে আসে। রামের নাম নেই, কৃষ্ণ বা হরির নাম নেই। একপাল কীর্তনিয়া কেবল মরা কান্নার মতো হা হো করে চেঁচিয়ে যাচ্ছে খোলকর্তালের শব্দ করে। এক দলের পর আরেক দল জায়গা নিচ্ছে, কিন্তু গান পাল্টাচ্ছে না। কীর্তনের শব্দ বড় অস্বস্তিকর হিরণময়ের কাছে। যখন সে ছোট ছিল তখন জ্যাঠতুতো দাদা মল্লীনাথ টাইফয়েডে মারা যায়। মৃত্যুতে পুষ্করা দোষ হয়েছিল বলে পুরুতের বিধানে বাড়ির একটা ফলন্ত গাছ কেটে ফেলতে হয়। শিবযজ্ঞ নারায়ণযজ্ঞ হয়, আর সে সময় অষ্টপ্রহর কীর্তন বসেছিল বাড়িতে। মল্লীনাথের সঙ্গে হিরণময় নিজেও টাইফয়েডে পড়ে। পাশাপাশি বিছানায় দুই ভাই তখন শুয়ে শুয়ে কত খাওয়ার গল্প করেছে আর মুখের ঝোল টেনেছে। নির্দোষ বার্লি ছাড়া কোনো খাবার জুটত না তখন। মল্লিদাদার সঙ্গে এমনিতে খুব একটা ভাব ছিল না হিরণময়ের। জ্যাঠামশাইয়ের অবস্থা তখন বড় খারাপ। একবেলা ভাত জোটে তো অন্যবেলা উপোস। সেই অবস্থায় মল্লিকে পড়াশোনার জন্য হিরণময়দের বাসায় রাখা হয়েছিল। কিন্তু মল্লিদাদার প্রতি বাড়ির কারো মায়া মমতা ছিল না একরত্তি। হিরণময়দের বাড়িতে বড় কষ্ট পেয়েছিল সে। ফাই ফরমাস খাটত, কাপড় কাচত, বাজার হাট করত, এমনকি কোনো দিন ঝি না এলে বাসন পর্যন্ত মেজেছে। ছাতা ছিল না বলে বৃষ্টিতে ভিজত, শীতবস্ত্র ছিল না বলে ঠান্ডায় কষ্ট পেত। হিরণময়রা সে ছেলেবেলায় মল্লিদাদাকে চাকরের চেয়ে বেশি মনে করত না। দাদা বা আত্মীয় বলে ভাবতে কেউ তো শেখায়নি। মল্লিনাথের টাইফয়েড হওয়ার এক সপ্তাহের মধ্যে হিরণময়ও পড়ল জ্বরে। বেঘোরে জ্বর আর দাস্ত। মল্লিনাথের বিছানা ছিল মেঝে, পাশের খাটে হিরণময় শুতো। রাতে মা এসে হিরণময়ের পাশে শুতো। মল্লিনাথ থাকতো একা বিছানায়। তার ওপর প্রতিদিন সকালে ঝি এসে যখন ঘর ঝাঁট দিত মুছত, তখন মল্লিকে বিছানা ছেড়ে রোগা দুর্বল শরীরে উঠে বসে থাকতে হতো খাটের একধারে। আবার বিছানা পাতা হলে শুতো। হিরণময়ের জন্য বেড প্যানের ব্যবস্থা হলো, কিন্তু মল্লিনাথকে যেতে হতো পায়খানায়। রোগের খবর পেয়ে জ্যাঠামশাই জেঠিমা এসেছিলেন বটে, কিন্তু ছেলের জন্য এর চেয়ে ভালো ব্যবস্থা করার সাধ্য তাঁদের ছিল না। তবে সেই রোগশয্যাতেই পাশাপাশি থেকে মল্লিদাদার সঙ্গে বড় ভাব হয়ে গিয়েছিল হিরণময়ের। জ্বরের প্রথম ধাক্কাটা সামলে নেওয়ার পর দুজনেই টানা শুয়ে থাকত তখন, আর দিনরাত ক্ষীণ স্বরে গল্প করত, বেশিরভাগই খাওয়ার গল্প। মল্লির জ্বর নামল না। প্রায় 20 দিন রোগে ভোগার পর এক দুপুরে সে হিরণময়কে বলল, আমার সব কেমন কেমন লাগছে বুঝলি হিরু। কেমন? সে ভারী অদ্ভুত, মাঝে মাঝে যেন শরীর ছেড়ে বেরিয়ে পড়ছি। যা, হ্যাঁ রে, আর খুব মরা মানুষের স্বপ্ন দেখি। স্বপ্নও নয়, জেগে জেগেই দেখতে পাই। তোমার ভয় করে না? ভয় না, কেমন যেন লাগে। বিকেলের দিকে মল্লিদাদার জ্বর ছেড়ে গেল। বেশ ঝরঝরে দেখাচ্ছিল তাকে। একবার বলল, কাল ভাত খাবো। কিন্তু সেই রাতেই হিক্কা তুলতে লাগলো মল্লি। ডাক্তার এসে দেখে গম্ভীর হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে হিরণময় দেখে মেঝেতে বিছানা নেই, মল্লিদাদা নেই, সব ফর্সা। কান্নার শব্দ হচ্ছিল না, তবে বাড়িটা দম বন্ধ করেছিল যেন। পরে শুনেছে মল্লির মৃত্যুতে সে ভয় পাবে বলে বাড়িতে কান্নাকাটি বারণ ছিল। মল্লির মৃত্যুতে পুষ্কর দোষ হয়েছিল। সেই দোষ কাটাতে যত কিছু অনুষ্ঠান হয় তার মধ্যে সবচেয়ে বেশি সাংঘাতিক ছিল কীর্তন। সেই কীর্তনের শব্দ আজও হিরণময়ের শরীরে আর মাথায় বাসা বেঁধে আছে। কীর্তন শুনলে বড় মন খারাপ হয়ে যায়। টাইফয়েডের ঘোরে আর মল্লিদাদার মৃত্যুতে শোকাচ্ছন্ন অবস্থায় টানা 3 দিন কীর্তন শুনতে হয়েছিল তাকে। অমলেট আর চায়ের দাম দিয়ে হিরণময়ের কাছে খুব বেশি অবশিষ্ট রইল না, কিন্তু ভাবনারও কিছু নেই। টাকা আসবে, টাকা দেওয়ার লোক আছে। ভুল হোক সাচ্চা হোক, একটা বিপ্লব তো হয়েছিল হিরণময়। কোন বিপ্লব সাচ্চা তা কে বলবে? আর যদি বলেই কেউ, তো সে শুয়োরের বাচ্চা নিজেই কেন করল না কিছু? আমরা তো মায়ের খোকা হয়েই রয়ে গেলাম চিরকাল। দেশবাসীকে ক্ষমা করো হিরণময়, না পারো তো উপেক্ষাই করো। তোমার আঙুলের নখের নিচে নীল ময়লা, গালে 10 দিনের ঝুড়ো দাড়ি। সেই কবে থেকে টেরিনের একটা প্যান্ট রোজ পরছ, কাঁচা হয়নি বলে সেটা ময়লা হয়ে হয়ে আসল রং চাপা পড়ে গেছে কবে।
গায়ে ছাপা খদ্দরের হাওয়াই শার্টটায় তেলচিটে পড়ে গেল, তার উপর দুটো বোতাম নেই বলে বুকটা হাঁ করে খোলা। কতকাল চুল ছাঁটনি, রুক্ষ চুল ঘাড় ছাড়িয়ে নেমেছে, এবার জটা বাঁধবে। দুপায়ের জুতো জোড়া ধুলোকাদা মেখে চামড়া ফেটে কি হয়েছে দেখো, মোজা থেকে চামচে গন্ধ ছড়ায়। অজানা লোক দেখে ভাবে পাগল। লোকের আর দোষ কি বলো? রাস্তার মোড়ে দাঁড়িয়ে একা একা বিড়বিড় করে বকো, তা দেখলে পাগল ভাবে না তো কি? সারাদিন নিষ্কর্মার মতো ঘুরে বেড়ানো, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা, এসব তো কেজো লোকের লক্ষণ নয়। তোমার সমস্যাটা আমরা বুঝি হিরণময়। তুমি চেয়েছিলে নিজের মনের মতো একটা দেশ তৈরি করতে। আমরা তোমার দেশবাসীরা তোমাকে তা করতে দিইনি। মনের মতো দেশ তৈরি করতে পারোনি বলে এদেশের প্রতি না আছে তোমার কোনো টান, না আছে মমতা। বিপ্লব ব্যর্থ হয়ে গেলে তুমি ভেবেছ এদেশে আমি কেন কোনো কাজ করব? চাকরি করতে, গৃহস্থালি করতে আজকাল তোমার বড্ড ঘেন্না করে, কিন্তু সে কথা কেউ বোঝে না। অজানা লোক তোমাকে ভাবে নিষ্কর্মা পাগল। দীপক পালিত নামে সহযোদ্ধা একটি ছেলে একবার বলেছিল, হিরু, তুই যা নোংরা থাকিস লোকে পাগল ভাববে, সিরিয়াসলি নেবে না তোকে। বরং একটা কালো চশমা পরিস, তাহলে খানিকটা মিস্টিরিয়াস দেখাবে। হিরণময় হেসে জবাব দিয়েছিল, কালো চশমার বিপদ আছে, লোকে গোয়েন্দা ভাবতে পারে। দীপক বলেছিল, দূর, গোয়েন্দারা বড় একটা কালো চশমা পরে না, তাতে গোয়েন্দার মতোই দেখায় যে। কেবল সিনেমা আর বাংলা ফিল্মে কালো চশমার গোয়েন্দা দেখা যায়। গোয়েন্দা সম্পর্কে দীপকের ধারণা ছিল পরিষ্কার। তার পুরো বংশই ছিল পুলিশের লোক। কাকা আইবি, বাবা সার্কেল অফিসার, 3 পুরুষে ওরা পুলিশ। বিপ্লবের ঝামেলা মিটে গেলে দীপকও পুলিশে ঢুকে গেছে বলে শুনেছি হিরণময়। বহুকাল দেখা হয় না, তবে সেই থেকে পকেটে একটা কালো চশমা রাখে সে, দরকার মতো চোখে পড়ে নেয়। পুরনো বাজার ভেঙে রাস্তা চওড়া হচ্ছে এখানে, স্টিম রোলার চলছে, ইট ভাঙছে কুলিরা। আলকাতরা গলাবার তীব্র গন্ধ উঠছে। রবারের জুতো পায়ে হাফ প্যান্ট পরা কুলিরা টিনের ঝাঁঝরি থেকে তরল গরম পিঠ ছড়াচ্ছে পাথরকুচির উপর। দেশের খুব উন্নতি হচ্ছে নাকি? অনিচ্ছের চোখে তাকিয়ে ব্যাপারটা দেখে হিরণময় মোড়ে দাঁড়িয়ে। নবারুণ নামে একটা নতুন ঝাঁ চকচকে দোকান খুলেছে, ডিপার্টমেন্টাল স্টোরের মতো নতুন দোকান। সামনে কাচের কাউন্টারের গায়ে শোকেসে বাজারের সবচেয়ে নামি দামি জিনিস সাজানো। দোকানের মাঝখানে একটা মস্ত সাদা ফ্রিজ। এত জিনিসের স্টক আছে যে দেখলে মনটা চনমন করে ওঠে। চিজ, নুডল, ওরচেস্টারশায়ার সস, আইসক্রিম তৈরির গুঁড়ো পাউডার, এসব কি সাধারণ গেরস্ত বাড়িতে দরকার হয়? হয় না। তবু নবারুণ থেকে এসব জিনিস ঝপাঝপ বিক্রি হয়ে যায়। দোকানটার দিকে জ্বালা ভরা চোখে তাকিয়েছিল হিরণময়। ঠিক সে সময়ে দোকান থেকে 25 থেকে 30-এর মধ্যে বয়সের একটি বিবাহিতা মহিলা বেরিয়ে এলেন। দারুণ চেহারা, দারুণ হলুদ বরণ শাড়ি, চোখে একটা সব পেয়েছির ভাব, হাতে নাইলনের জালি ব্যাগে গুচ্ছের জিনিস উপচে পড়ছে। এ পাড়ার নয়, হয়তো বিয়ে হয়ে এ পাড়ায় নতুন এসেছে। পিছনে একটি বছর 2-এর ফুটফুটে ছেলের হাত ধরে ঘাগরা আর ছোট জামা পরা কিশোরী একটি মেয়ে। মেয়েটির মুখখানা মহিলাটির মতোই, আরও একটু কৃশ, কিন্তু সুন্দর। লম্বাটে মুখ, বড় চোখ, বড় লোকের বাচ্চা। দ্বিতীয়বার তাদের দিকে তাকালো না হিরণময়, কিন্তু 7-10 দূর দিয়ে যাওয়ার সময় কিশোরীটি হঠাৎ বলে উঠল, দিদি দেখ দেখ। কি? দিদি ফিরে তাকায়, সেই পাগলটা। মহিলা ছেলে মানুষ নন। এক ঝলক হিরণময়কে দেখেই চাপা স্বরে বলল, যা বলিস না। কেন? ওরকম যাকে তাকে নিয়ে বলতে নেই, আয় তাড়াতাড়ি, টুম্পাকে কোলে নে না। কথাটা শুনে হিরণময় দ্বিতীয়বার ওদের দেখল ভ্রু কুঁচকে। বেশিক্ষণ দেখতে পেল না। ওরা রিকশায় উঠে পড়ল। হিরণময় কালো চশমা খুলে রিকশাটাকে বহুদূর পর্যন্ত চলে যেতে দেখল, সেন্ট্রাল রোডের খানাখন্দ পেরিয়ে। একদল বকাটে ছেলে তাকে পার হয়ে যাচ্ছিল। প্রায় সকলেরই লম্বা চুল, বড় জুলপি, 2-1জনের ঝোলা গোঁপ, পরনে রাস্তা ঝাঁটানো লটরপটর বেলবটম। সবাই সিগারেট ফুঁকছে। যেতে যেতে 2-4জন পাশ চোখে হিরণময়ের দিকে তাকায়। কেউ আওয়াজ দিল না, তবে খাতিরও দেখালো না। 4-5 বছর আগেও ছেলে ছোকরারা তাকে দেখলে ভয়ে কুঁকড়ে যেত, চোখে চোখে তাকাতো না। তাও হিরণময় এই এলাকায় তেমন কোনো অ্যাকশন করেনি। শুধু নর্থ রোডের তেমাথায় একবার বোম চালিয়েছিল। তখন বড় মস্তানদের দিন গেছে। হিরণময়রা পলিটিক্স করতে গিয়ে যে বিভীষিকা ছড়িয়ে দিয়েছিল, তাতে মন্ত্রের মতো কাজ হতো। মস্তানরা গঙ্গা জলে হাত ধুয়ে রিটায়ার করেছিল। 14-15 থেকে 19-20 বছরের নকশালদের কবজায় তখন পুঁটি মাছের মতো গোটা এলাকার প্রাণ।
এখন আবার দিন পাল্টাচ্ছে। হিরণময় বখাটেদের চেনে। যারা পাশ কাটিয়ে গেল তাদের চোখে মুখে বখামির ইতিহাস লেখা আছে। হিরণময় যখন পলিটিক্স করত তখন ওদের দুধে দাঁতের বদলে 20 দাঁত ওঠেনি, এখন বেশ লম্বা চওড়া হয়েছে। ইচ্ছে করলে হিরণময়কে আওয়াজ দিতে পারত, দিল না, সে ওদের দয়া। তবে একজন জিজ্ঞেস করল, কে রে বে? অন্য একজন বলল, চেপে যা সালা, তোর কি? আর একজন চাপা গলায় বলে, হিরুদা বে, চিনিস না তো? এইটুকু শুনতে পেলে হিরণময়, ছোকরাগুলো নারকেল বাগানের, ওদের জনা দুয়েককে হিরণময় চিনতে পারে। একজন হলো বিধুর ভাই দোবার, পরনে গুরুদশার কোরা কাপড়, মুখে একটা ক্যালানে হাসি। আর একজন ফুটু, কদিন আগে 9 নম্বর বাসের দোতলায় বসেছিল হিরণময়, সামনের সিটে ছিল ফুটু। ফুটুর পাশে একটা ঝি গোছের মেয়ে, মেয়েটার বয়স অল্প। যৌবনকালে ঝিদাসীরাও যেটুকু সাজগোজ করে মেয়েটার তাও ছিল না। থানের মতো সাদা আর ময়লা কাপড় পরনে, পিছন থেকে ঘাড়ের রগ দুটো দেখা যাচ্ছিল। পাশমুখ দেখে বোঝা গিয়েছিল মেয়েটা দুঃখী বটে, আবার বোকাও। মেয়েটা বলল, ডানলপে তোমার কে আছে? ফুটু তেড়া গলায় বলে, যেই থাক, তোমারও তো খতেনের কি, নিয়ে যাচ্ছি সেই ঢের। রাগ করছো কেন? কার বাড়ি ঘরে হুট বলতে গিয়ে উঠবো? ভালো বাড়ি, তখন থেকে টিকটিক করছো, এবার চুপ করো তো। বাসে এখন ভিড় হয়নি তেমন। কোত্থেকে সিঁড়ি কাঁপিয়ে একটা খুনে চেহারার ছেলে উঠে এলো দোতলায়। পিছন থেকে হাত দিল, স্বপন, সব ঠিক আছে তো? ফুটুর পোশাকি নাম স্বপনই হবে। সে মুখটা ঘুরিয়ে বলল, হ্যাঁ, সব ঠিক আছে, যাচ্ছি তাহলে, বলে ছেলেটা ফের যেমন এসেছিল তেমনি নেমে গেল। হিরণময় তখনই একটা বদ ব্যাপারের গন্ধ পায়। মেয়েটা ঘ্যানর ঘ্যানর করে কি যেন বলে যাচ্ছিল অনবরত। শ্বশুর, মারধর, দেখো গোছের কয়েকটা শব্দ মাত্র শুনতে পেয়েছিল হিরণময়। হঠাৎ ইচ্ছে হয়েছিল পিছন থেকে ফুটুর ঘাটটা চেপে ধরেনি, তার কারণ সে নিজেও তো আর অত ভালো লোক নেই।